মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় নিজে স্বীকার করেছেন বা তার দল স্বীকার করছে যে হসপিটালগুলোতে দালালের রমরমা বেড়ে গিয়েছে, কিন্তু বলছেন দালালের রমরমা বেড়েছে, দালাল চক্রকে সমূলে নির্মূল করার জন্য কোনো প্রকল্প লাইনি, কোনো পলিসি লাইনি। তাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কাছে কিন্তু পলিসি আছে, স্টুডেন্ট ফান্ডের কাছে পলিসি আছে। মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারকে বলতে চাই, আপনারা ইমপ্লিমেন্ট করতে পারলে আমাদেরকে দিন, আমরা করে দেখিয়ে দেবো। আমি একটা জাস্ট উদাহরণের জন্য বলছি, বোঝার জন্য বলছি, স্টুডেন্ট ফান্ড বা আইএসএফ এর কাছে কি পলিসি আছে। চাইছে বেড থাকার ফলেও যখন সাধারণভাবে কোনো রুগী যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে কি, আপনাদের বেড নাই, আমরা বেড দিতে পারছি না। আবার যখন আমি 10,000, 20,000, 50,000 খরচ করছি কোনো দালালের মাধ্যমে, তাহলেই আমি বেড পেয়ে যাচ্ছি। এই সমস্যা থেকে তো সমাধান হতে হবে, সমাধান করতে হবে। তো রাজ্য সরকারে কি কোনো পলিসি নিয়েছে? আইএসএফ পলিসি দিচ্ছে রাজ্য সরকারকে, যদি পারে তো নিতে পারে, যদি না পারে আমাদেরকে ছেড়ে দিক, আমরা দালাল রাজ নির্মূল করে ছেড়ে দেবো হসপিটালগুলো থেকে। সহজে বলছি, আমরা অনেকে শিয়ালদা হাওড়া দিয়ে বাড়ি যাবো, তো এখানে অনেকেই আছে ট্রেনে বাড়ি যাব, জাস্ট বোঝানোর জন্য বলছি, ট্রেনের উদাহরণ দিচ্ছি। এখন আমার দরকার, আমি গেদে লোকাল ধরবো বা লক্ষ্মীকান্তপুর যাব, কোনো একটা লোকাল, বারুইপাড়া যাব। তো আমরা কীভাবে জানবো কত নম্বরে গিয়ে আছে? প্রথমে অ্যানাউন্সমেন্ট হয় যে অমুক লাইন থেকে, অমুক প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছাড়বে, কিন্তু অ্যানাউন্সের অনেক আগে কিন্তু ট্রেন চলে যাওয়া আসে। আমরা কিভাবে বুঝবো? কিভাবে বুঝি? ডিসপ্লে বোর্ড থাকার ফলে, তাই তো নাকি ভাই? তো যদি রাজ্য সরকার ইচ্ছে করে যে পশ্চিমবাংলার হসপিটালগুলো থেকে দালালরা যে মুছে দিতে, যদি ইচ্ছে করে প্রতিটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দিক রাজ্য সরকার, এটাই পলিসি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। যে কতটা আইসিইউর বেড সংখ্যা কজন আছে, ডিসপ্লে বোর্ডে থাকুক না। আইডিইউ যে আছে বা বিভিন্ন ক্যাটাগরির নাম দেয়, ফিমেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড থেকে শুরু করে মেল ওয়ার্ড যা আছে, সিটের সংখ্যা টোটালটাই বড় বড় হসপিটালের সামনে বড় বড় করে ডিসপ্লে বোর্ডে থাকবে। তাহলে আপনি একজন রুগী নিয়ে এসেছেন, আপনার দরকার জেনারেল বেড বা আইসিইউ, খালি আছে না নাই আপনি নিজে দেখতে পারলেন। কোনো দালালকে তখন আর 10,000, 20,000 দিয়ে আপনার সিটটাকে নিতে হবে না, আপনাকে কেউ রিফিউজ করবে। এটা পলিসি। এই পলিসি কি তৈরি করতে চায়? এই পলিসি তৈরি করতে আমার মনে হয় চায় না তারা। তাই বলবো, শিক্ষার ক্ষেত্রেও আমাদের কাছে অনেক পলিসি আছে, আমাদের স্টুডেন্ট ফান্ডের কাছেও আছে, আইএসএফের কাছেও আছে। রাজ্য সরকার যদি ব্যর্থ হয় ওই 8,500 স্কুলগুলো চালাতে, আমরা বলবো, স্টুডেন্ট ফান্ডের মাধ্যমে বলছি, আপনারা আওয়াজ তুলুন রাজ্য সরকারের বিরুদ্ধে, যে আপনারা দায়িত্ব ছেড়ে নিন, মন্ত্রিত্ব আমাদের হাতে দিয়ে দিন। স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে আমরা দেখিয়ে দেবো ওই 8,500 শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে শিক্ষা প্রদান করা যায় বিনামূল্যে। তাই আমরা যারা বেসরকারি বিনিয়োগ হচ্ছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আমরা কোনো মতেই স্বাস্থ্য এবং শিক্ষাকে অর্থের বিনিময় নেব না, কারণ আমাদের হাতে কজনের কাছে আছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ভারতবর্ষের 80% মানুষ গ্রামে বসবাস করে, 20% মানুষ শহরে বসবাস করে, আপনারা জানেন ভালো করে। আর পশ্চিমবাংলার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এটা আমি বলছি না, বিধানসভায় শাসকের পক্ষ থেকে ডেটা দিয়েছে, তার ডেটা আমি বলছি। এটা মনে রাখবেন, আমি যদি একটা শব্দও চয়নে ভুল করি, মমতা ব্যানার্জি মহাশয় আমাকে ছাড়বে না। কোথাকার গাড়িতে কি হয়েছে, যদি অসত্য কথা উনি মাইকে বলছে, মানে বুঝতে পারছেন, আমাদের ইঞ্চিতে চলাফেরা যা হচ্ছে প্রত্যেকটা শব্দ ওরা বিশ্লেষণ করছে। এই শব্দের মাধ্যমে কোনো কেস করা যায় না কি? একটু দেখো তো, বুঝতে পারছেন না? তো আমি 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এই ডেটাটা আমি কোথা থেকে নিয়েছি? বিধানসভা থেকে নিয়েছি, শাসকের দেওয়া ডেটা। এবার বলুন, আমাদের যারা কৃষি পরিবার থেকে উঠে এসেছি আমরা, বা এই 70% মানুষের মাসে ইনকাম কত জানেন? সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডেটা বলছে, এই মানুষগুলোর, পশ্চিমবাংলার কৃষকদের মাসে, কৃষক পরিবারের মাসিক আয় হচ্ছে 7,000-এর নিচে, বিলো 7,000। মানে ভাবতে পেরেছেন, 7,000-এর নিচে যদি আপনাদের আমার পরিবারের মানসিক ইনকাম, আমাদের ম্যাক্সিমাম তো কৃষক পরিবার থেকে উঠে আসা, 70% মানুষ আমরা যারা কৃষক পরিবারের সাথে যুক্ত। বলুন, তার ছেলেকে দিয়ে অর্থের বিনিময়ে, বেসরকারি বা অর্থের বিনিময়ে শিক্ষা পরিষেবা নিতে পারবে, শিক্ষা নিতে পারবে। তো তার ফলে কি হবে? স্কুল ছুট হবে, স্কুলে যাবে না, পয়সা নেই স্কুলে তুমি যেতে পারবে না, টাকা নেই স্কুলে আসতে পারবে না। সেই বর্ণবাদীদের চিন্তাভাবনা আবার ফিরিয়ে নিয়ে আসছে বর্ণবাদীদের দ্বারা, যে কিছু ছেলেমেয়েরা যারা উচ্চ মানে বিত্তশীল যারা, তারা পড়াশোনা করবে, আর গরিবের ছেলেরা
ওদের লাঠিয়াল হয়ে থাকবে, ওটা আমরা হতে দেব না। স্টুডেন্ট ফ্রন্টের কাছে আশা করব এই আন্দোলনকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো মতেই পশ্চিমবাংলার কোনো স্কুলকে বন্ধ হতে দেওয়া যাবে না। যেটা বন্ধ করতে চাইছেন সরকার জনকল্যাণমুখী সরকার হবে, বরঞ্চকে স্পেশাল ট্রিট করে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য সরকারকে প্রয়োজন ওখানে ভর্তুকি দিতে হবে, দিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে চালাতে হবে, এই দাবি তুলতে হবে। আমাদের পশ্চিমবাংলার কৃষক পরিবারে যখন প্রসঙ্গ আসলো বলে দিই, 7,000 টাকার নিচে ইনকাম জানেন। আর আমাদের পশ্চিমবাংলার কৃষি জমি 80 লক্ষ হেক্টর। পশ্চিমবাংলার কৃষি জমির পরিমাণ 80 লক্ষ হেক্টর জমি আছে, কৃষিকাজে ব্যবহৃত হয়। আর সেখানে আমাদের কৃষকদের মাসিক গড়াই 7,000 টাকার নিচে। আর চলে যান এতে মেঘালয়ে মাত্র 313 হেক্টর জমি আছে ওই রাজ্যে কৃষিকাজের যোগ্য, মানে ওখানে কৃষিকাজ হয়। সেখানকার কৃষকদের মাসিক গড়াই 30,000-এর কাছাকাছি। পলিসির অভাবের জন্য ডিফারেন্স। আমি চাই আপনারা এগিয়ে আসুন আগামী দিনে, আপনারা আইএস হয়ে উঠুন, আপনারা আইপিএস হন, আপনারা বিসিএস হন, আপনারা বড় বড় রাজনীতিবিদ হন, শিক্ষিত হন। আপনাদের সমাজ থেকে উঠে আসলে, কৃষক পরিবার থেকে একটা বড় নেতা হয়ে বিধানসভার মধ্যে গেলে, কৃষক পরিবার থেকে একজন আইএস আইপিএস হলে, কৃষক পরিবার থেকে একজন বিসিএস হলে, তাহলে পলিসি নিয়ে আসবে যাতে কিভাবে মেঘালয়ের মতো কৃষক পরিবাররা কিভাবে 30,000 ইনকাম করছে, আমিও কৃষক পরিবার থেকে উঠে আসছি, আমি এমন পলিসি তৈরি করব যাতে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা অন্তত 25,000, 30,000 বা 15,000 টাকা মাসে ইনকাম করে, তার ব্যবস্থা হবে। আপনাদের উঠে আসতে হবে, জেদ রাখতে হবে যে আমি আগামী দিনে ওই জায়গায় পৌঁছাবো, আমি ইউপিএসসি ক্লিয়ার করব, আমি বিসিএস ক্লিয়ার করব, আমি বড় নেতা হব। স্বচ্ছভাবে হতে হবে, এই টার্গেট আপনাদের করতে হবে। আপনারা যদি মনে করেন ওই গ্র্যাজুয়েশন হলো, মাস্টার্স হলো, ওই হলো, কলেজ গেলাম আসলাম, আলাদা জিনিস। তাহলে যেটা দেখছি স্বাধীনতার 75 বছর পরেও আমাদেরকে এখন সরকারি স্কুল বন্ধ করে দিতে চাইছে আর থানা বাড়াচ্ছে। সরকারি স্কুল বন্ধ করে থানা বাড়াচ্ছে। দরকার হচ্ছে থানা কমিয়ে সরকারি স্কুল বাড়ানো। যত শিক্ষা দেবে তত ক্রাইম কমবে, যত শিক্ষা দেবে তত অরাজকতা কমবে, যত শিক্ষা দেবে তত দুর্নীতি কমবে, যত শিক্ষা দেবে তত তোলাবাজ দেওয়া সাইড হয়ে যাবে, যত শিক্ষা দেবে তত শিক্ষিত মানুষ আইনসভার মধ্যে গিয়ে জনগণের জন্য আইন তৈরি করবে। আর এরা সুকৌশলে শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়ে থানা বাড়াচ্ছে, যাই যেটা চায় তার উল্টো করছে। তাই আমাদেরকে এই সমাজ ব্যবস্থার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমরাও সমাজের একটা অংশ, ছাত্র যুবরাও সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি স্টুডেন্ট ফ্রন্টের এই প্রোগ্রাম থেকে আমি সমস্ত যুব সম্প্রদায়ের মানুষের কাছে, যুব সম্প্রদায়ের কাছে আমি আহ্বান করছি, আপনারা আসুন আগিয়ে রাজনীতির ময়দানে, রাজনীতির ঝান্ডা আপনারা নিন, আপনাদের কাঁধে তুলে নিন, আপনাদের ঝান্ডা কাঁধে তুলে নিয়ে স্বচ্ছভাবে, ওই সংস্কৃতির নামে অপসংস্কৃতির কথা বলছি না, স্বচ্ছভাবে রাজনীতি করুন। যার যে দলটা মিডিয়ার মাধ্যমে বলছে, যার আইডিওলজিকে ভালো লাগবে আসুন, এগিয়ে আসুন, কিন্তু যুব সম্প্রদায়ের হাতে ব্যাটনটা থাকুক। তাহলে এরা কিছু করতে হবে, কম্পিটিশান করতে হবে। মনে করি যুব সমাজের মধ্যে যারা আছেন যে ও এটা করছে, আমি এর থেকে বেটার পলিসি দেবো, এই প্রবণতা আমাদের যুবদের মধ্যে আছে। ভারতবর্ষ, দুঃখ লাগে, ভারতবর্ষের প্রায় 60 কোটির ওপরে যুব সম্প্রদায় আছে, কিন্তু দেখুন কাউকে ধর্মের নামে, কাউকে বর্ণের নামে, কাউকে জাতের নামে বিভিন্নভাবে ভাগ করে রেখে দিয়েছে। দেশের সরকার যদি এই 60 কোটি যুবককে সঠিকভাবে কাজে লাগাতো, দেশের উন্নয়নের স্বার্থে এদেরকে যদি কাজে লাগাতো, আজ চীন আমেরিকা আমাদের পিছনে থাকতো, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ আসনে থাকতাম। আজকে আমাদের কি করেছে? কাউকে জাত বর্ণ বিভিন্ন ধরনের ভাগ করে রেখেছে। আমাদের সময় এসেছে আমরা ওই যারা বিভেদের রাজনীতি করছে, যারা বিভেদগামী পথে এগিয়ে যেতে চাইছে, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করে আমরা সমস্ত জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে দেশ এবং দেশবাসীকে কিভাবে ভালো একটা সরকার উপহার দেওয়া যায়, ভালো একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা অবিচল থাকবো। আর কি বলবো, অনেক বলা গেল তো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।